লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 তো নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রশ্ন উত্তরগুলো সমাধান করব। তো তোমরা দেখো এবং মনে রাখবে যে ভৌত বিজ্ঞানে তোমাদের সমস্ত প্রশ্ন, ছোট প্রশ্ন কি বড় প্রশ্ন, অনেক এমসিকিউ আছে, এসএকিউ আছে। তো সেগুলো শুধু অপশানগুলো ঠিক চিহ্ন মারলে হবে না, সেগুলো প্রত্যেকটা বুঝতে হবে, গণিতগুলোকে বুঝতে হবে, কোন সূত্র কোথায় প্রয়োগ হচ্ছে। এবং আরেকটা খুশির খবর বলে রাখি, যেহেতু 2024 সাল লিপ ইয়ার, তো আমরা একটা দিন আরও এক্সট্রা পেয়ে যাব, কারণ 29শে ফেব্রুয়ারি হচ্ছে। তো আমরা পড়াশোনার জন্য এক্সট্রা 24 ঘন্টা পাচ্ছি এই বছরটা। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা পড়াশোনার দিকে এগোই। তো প্রথমে দেখো, ভৌতবিজ্ঞানের ফার্স্ট যে স্কুলটা বলেছে খুবই সুন্দর, বালুরঘাট গার্লস হাই স্কুল। এই স্কুলে খুব প্রশ্নগুলো উন্নত মানের হয় এবং ছোট প্রশ্নগুলো ভ্যারাইটি যেমন 3 নম্বরের মতো। তো দেখো, আমরা প্রতিটা প্রশ্নের উত্তরগুলো জানবো এবং অঙ্ক কষে সেগুলোকে বার করব। দেখো, প্রথম বলছে পদার্থ কোনটি দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক। মনে রাখবে, এখানে যতগুলো একক দেওয়া আছে এই ফার্মিং এককটা আছে সবচেয়ে ক্ষুদ্রতম। আমি বইতে দাগ দিচ্ছি না, কারণ বইতে দাগ দিলে পরবর্তীকালে প্র্যাকটিসে সমস্যা হবে, আর তুমি মনে করতে পারবে না, দাগ দেখেই উত্তরটা দিয়ে দেবে, বইতে কেউ দাগ দেবে না। পদার্থ কোনটি দৈর্ঘ্য ক্ষুদ্রতম একক, তাহলে সিদ্ধ অপশানটা হবে কি ফার্মিং। এখানে আমি অ্যান্সারগুলো করে দিয়েছি। তারপর দেখেছো 1 আলোকবর্ষ সমান কত কিলোমিটার। এখানে তোমাদের দেখতে পাবে টেক্সট বইতেও দেওয়া আছে যে 1 আলোকবর্ষ সমান 9.6 × 10⁻12 কিমি। তারপরটা দিয়েছে দেখো যে 49.33 গ্রাম ভর মাপতে ন্যূনতম কয়টি বাটখারার প্রয়োজন হয়। তো তোমরা এই গণিতটা কিভাবে করবে আমি বলে রাখি, এই গণিতটা কিন্তু অনেক রকমভাবে করা যায়। যে এখানে এই গণিতের অ্যান্সারটা এসছে তো 9টি বাটখারা প্রয়োজন, কিন্তু এই 9টা বাটখারা কিভাবে প্রয়োজন সেটা আমাদের জানতে হবে। মনে রাখবে 49, এখানে প্রশ্ন কি বলছে 49.33 গ্রাম, তাই তো। দেখো এখানে 1 নম্বরে এতে প্রশ্ন বলেছে, দেখো 49.33 গ্রাম। প্রথমে এটাকে আমরা দুভাগে ভাগ করবো, একটা হচ্ছে 49 গ্রাম আর একটা হচ্ছে 330 কি হবে 330 মিলিগ্রাম। এটাকে যদি আমি ভাঙি, তাই তো, দশমিক আছে 330 মিলিগ্রাম, দশমিকের পর একটা শূন্য নিয়েছি। তো এবারে দেখো 49 গ্রামকে আমরা যদি ছোট ছোট এককে ভাঙি, 20 গ্রাম যোগ 20 গ্রাম যোগ 5 গ্রাম যোগ 2 গ্রাম যোগ 2 গ্রাম, তাহলে এখানে কটা বাটখারা লাগছে? 5টা বাটখারা লাগছে, তাই না। এখানে 5টা লাগছে। এবং দেখো আমি যদি 330 গ্রামকে ভাঙি, তাহলে কীভাবে না 200 গ্রাম 100 গ্রাম যোগ 20 গ্রাম 10 গ্রাম, 20 গ্রাম আর 10 গ্রাম, এগুলো যোগ করে কি 330 হচ্ছে। তাহলে এখানে কটা? মোট 4টে বাটখারা লাগছে। তাহলে এখানে 5টা লাগছে, এখানে 4টে লাগছে, তাহলে মোট কটা বাটখারা প্রয়োজন? তাহলে মোট 9টি বাটখারা প্রয়োজন। মোট কটি বাটখারা মিলিগ্রামে আনতে মোট 9টি বাটখারার প্রয়োজন হবে। এরপরে দেখো পরের প্রশ্ন কি বলেছে যে একটি গাড়ি যাত্রাপথে অর্ধেক দূরত্ব 40 কিমি/ঘন্টা দ্রুতিতে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিমি/ঘন্টা দ্রুতিতে গেল, গাড়িটি গড় দ্রুতি কত হবে? এদের মধ্যে কোনটা হবে সেটা লিখি। দেখো এই গণিতটা আমরা একটা রাফ পেজে করে নেবো। এটা কিন্তু বোঝার আছে, 1 নম্বরের প্রশ্ন দিই, কিন্তু এটা কিন্তু করে তোমাদের দেখাতে হবে। মনে রাখবে এখানে মোট অতিক্রান্ত দূরত্বকে আমি ডি ধরি, তাই তো। প্রথমে কি বলেছে, গাড়িটা যাত্রাপথে অর্ধেক দূরত্ব এত দ্রুতিতে এবং বাকি অর্ধেক দূরত্ব এত দ্রুতিতে গেল, গাড়ির গড় দ্রুতি কত হবে? তাহলে প্রথমে দেখবে মোট অতিক্রান্ত দূরত্ব, সেটাকে আমরা কি ধরলাম? ডি। ডি সমান কি ধরি 2x কিমি, তাই তো। এরপরে কি বলেছে দেখো না, প্রথমে x কিমি অতিক্রম করে গাড়ির দ্রুতি কত হয়? প্রথমে x কিমি যে অতিক্রম করে সেক্ষেত্রে গাড়ির দ্রুতি কত হবে না, সেটা হচ্ছে 40 কিমি/ঘন্টা, মানে 1 ঘন্টায় 40 কিলোমিটার পথ যায়, তাই তো। তাহলে এক্ষেত্রে সময় লাগবে, কত সময় লাগবে? t1 সমান কি হবে না, এই যতটা গেছে সেই অতিক্রান্ত দূরত্ব বাই তার কি গতিবেগটা। সময় আমরা জানি কি বেগ সমান কি দূরত্ব বাই সময়, বেগ সময় কি দূরত্ব বাই সময়। তাহলে এখানে সময় চাইছে, তাহলে কি হবে? দূরত্ব বাই বেগটা হবে, এই জন্য দূরত্ব বাই বেগ, তাই তো। এর একক কি হবে? ঘন্টা, ঠিক আছে। এটা প্রথম সময়টা লাগছে। এবং দেখো আবার x কিমি যেতে তার দ্রুতি কত লাগে? আবার যে পরে x কিমি যায় তার দ্রুতি কত লাগে না 60 কিমি/ঘন্টা, তাই তো। সেক্ষেত্রে আমরা যদি সময় ধরি t2 সমান কি না x/60 ঘন্টা, তাই তো। এবারে এইটা যদি মোট সময় ধরি, মোট যদি সময় ধরি t, তাহলে কি হবে? t1 + t2 না,
তাহলে এক্স প্লাস 40 যোগ এক্স প্লাস 60, টোটালটা কি ঘন্টা, তাই তো। তাহলে এটাকে যদি আমি মোট গড় দ্রুতি করি, গড় দ্রুতি কি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, তাই তো। তাহলে গড় দ্রুতি সমান কি মোট অতিক্রান্ত দূরত্ব কত 2x, কারণ x যাবে অর্ধেক দূরত্ব আবার অর্ধেক দূরত্ব 2x, বাই কি তার সময়টা x বাই 60, তাই তো। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এটা কি পাবো না, এই দুটো x দ্বারা আমি যদি ভগ্নাংশের লসাগু করি এখানে কত পাবো দেখো, এক্সটা যদি এটাকে কমন নিই, তাই তো, এক্স ইন্টু 1/40 আর 1/60, তাই তো, এক্স কেটে যাবে। তাহলে এখানে টোটালটা কত পাবো না 2 গুণিতক 40 গুণিতক 60 লসাগু করে উপরে তুলে দিলাম, এটা কি, এটা কত হবে গো 40 যোগ 60। তাহলে অ্যান্সারটা কীরকম আসবে না, এটাকে যদি আমরা কাটাকাটি করি কত হবে দেখো, 2 গুণিতক 40 গুণিতক 60 আর এটা কত হবে 100, কাটাকাটি করলে দেখবে এটা কত বাজে 6/24 দুপুরে 48 কিমি পার ঘন্টা। তাহলে দেখো এই গণিতটা এত বড় গণিত কিন্তু 1 নম্বরে এখানে এমসিকিউতে দিয়ে দিয়েছে কি কত উত্তর হবে না 48 কিমি পার ঘন্টা। আমি তোমাদের পুরোটা গণিতটা করে দেখালাম কিভাবে তোমরা ভাষা দিয়ে করবে, যে ধরি টোটাল মোট অতিক্রান্ত দূরত্ব 2x কিমি, তাহলে মানে কিছু দূর যে গেছে অর্ধেক দূরত্ব দুটি কত 40 কিমি পার ঘন্টা, এখানে সময় লাগছে দূরত্ব বাই বেগ, কারণ এটা যদি করি সময় সমান দূরত্ব বাই কি হবে বেগ হবে, তাই তো, সেক্ষেত্রে এটা হচ্ছে। আবার এক্স দ্রুতিতে যায় 60 কিমি পার ঘন্টা, সেক্ষেত্রে সময়টা নিয়েছি দুটো সময় যোগ করেছি, আর গড় দ্রুতি সমান কি দূরত্ব বাই তাদের মোট সময়টা যতটা লাগে, তাহলে সেটা করতে ক্যালকুলেশন কত এসছে না 48 কিমি। চলো পরের পয়েন্টটা চলে যাচ্ছি। এক ডাইন বল 1 মিলিগ্রাম ভরের বস্তুর উপর কাজ করলে কত ত্বরণ সৃষ্টি হয়। দেখো এখানে এক ডাইন বল বলেছে, মনে রাখবে এই গণিতটাও একটু করে দেখাতে হবে। এখানে অ্যান্সারটা দেখে নাও 10 মিটার পার সেকেন্ড, এখানে 10 মিটার পার সেকেন্ডটা এলো কি করে সেটা আমরা জানবো না। দেখো প্রথমে আমাকে কি বলেছে, দেখো এখানে এক ডাইন বল ও 1 মিলিগ্রাম ভরের ওপর কত ত্বরণ সৃষ্টি করে। তোমরা জানো এখানে বল আর ত্বরণের ইকুয়েশনটা এফ সমান এম এ, এফ সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে আমাকে ত্বরণ বার করতে বলেছে, তাহলে কি এফ বাই এম হবে, আচ্ছা এখানে এফ এর মানটা কি দিয়েছে বলো তো না, এফ এর মানটা দিয়েছে এক ডাইন সমান মানে মনে রাখবে 1 নিউটন সমান 10⁵ ডাইন, তাই তো 5 ডাইন, তাহলে 1 ডাইন সমান কি 10⁻⁵ ডাইন, নিচে গুণ হবে, তাই তো 1 ডাইন সমান এত কি নিউটন, 10⁵ নিউটন। আর এখানে কি বলেছে কত মিলিগ্রাম বলেছে না 1 মিলিগ্রাম ভরের বস্তু, 1 মিলিগ্রামকে যদি আমি মানে এতে কেজি দিয়ে নিয়ে যাই তাহলে 10⁻⁶ হবে, 10⁻⁶ হবে। তাহলে টোটাল মানটা কত আসবে না, এটা যদি কাটি নিচে নিয়ে আসি, দেখো এটাকে যদি উপরে তুলি +6 হবে, তাহলে 10 হবে, 10 কি এটা কি হবে না ত্বরণে এখন মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝতে পেরেছো, এটা এইভাবেই হবে। তাহলে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার কীভাবে হলো না, এই বলের সূত্র অনুযায়ী এফ সমান এম এ, এগুলোকে সব এসআইতে নিয়ে চলে যাবে, কারণ এখানে ডাইনে দিয়ে আছে, ডাইন থেকে নিউটনে নিয়ে যেতে হবে এবং মিলিগ্রাম থেকে কিসে নিয়ে যেতে হবে না কেজিতে নিয়ে যেতে হবে, তবেই আমরা এসআই মানটা পাবো কত হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে দেখো ইলেকট্রনের আধান, এদের মধ্যে যতগুলো আধান দিয়েছে ইলেকট্রনের আধান কোনটা না 1.6 × 10⁻⁹ কুলম, এটা কি কুলম। পরের প্রশ্ন দেখো ভর সংখ্যা 1 কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা হয়, কাদের মধ্যে ভর সংখ্যা একই হলে মনে রাখবে এদেরকে কি বলা হয় আইসোবার। তোমাদের একটা শর্টকাট টিপস শিখিয়ে দিই যে 3টে জিনিস আছে আইসোটোন, আইসোবার, আইসোটোপ, তাই তো। তাহলে আইসোটোন নিউটন সংখ্যা একই, আইসোবার ভর সংখ্যা একই, আর আইসোটোপ প্রোটন সংখ্যা একই, অর্থাৎ শেষের যে বর্ণটা আছে সেটা দিয়েই কিন্তু মনে রাখার সহজ উপায় আছে। আইসোটোন মানে যেসব পরমাণু নিউটন সংখ্যা একই, আইসোবার মানে যেসব পরমাণুর ভর সংখ্যা একই, আইসোটোপ মানে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই। তাহলে আইসোবার, আইসোটোন, আইসোটোপ। তাহলে এখানে কি বলেছে ভর সংখ্যা একই, তাহলে কি হবে আইসোবার, অর্থাৎ বিদ্যাগের অপশানটা সঠিক। পরেরটা কি বলেছে দেখো O2 আয়নের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কত, তাই তো। এখানে কি বলেছে O2। আচ্ছা এবারে তোমাদের এটা বলে রাখি এর উত্তরটা কত হবে 8, কিন্তু এই 8টা কি করে আসছে সেটা আমাদের জানতে হবে। কি করে আমরা জানবো দেখো একটা ছোট্ট যদি আমরা করি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা অক্সিজেন পর্যায় সারণীর কত নম্বরে আছে না 8 নম্বরে আছে, তাই তো।
তাহলে অক্সিজেনকে যদি ইলেকট্রন বিন্যাস করি কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, কে কক্ষে 2টো, এল কক্ষে কটা থাকবে? 6টা ইলেকট্রন না? তাহলে অক্সিজেন এর যোজ্যতা কক্ষে 6টি ইলেকট্রন, অর্থাৎ বাইরের কক্ষে 6টি ইলেকট্রন আছে, তাই তো? তাহলে অক্সিজেন যদি 2টো ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ তোমরা যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখো, প্রথম কক্ষে 2টো, বাইরের কক্ষে কটা থাকবে? 6টা, তাই তো? এ যদি ইলেকট্রন বিন্যাস যদি দেখি, এ যদি আর 2টো ইলেকট্রন যদি পেয়ে যায়, তাই তো, আর যদি 2টো ইলেকট্রন গ্রহণ করে, তাহলে অক্সিজেন -2 আয়নে পরিণত হবে, তাই তো? তাহলে ও -2 এর যোজ্যতা কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা কত? তাহলে 6 + 2, যেহেতু মাইনাস মানে 2টো ইলেকট্রন বেশি আছে, তাই তো, এই জন্য 2টো ইলেকট্রন যোগ হয়ে গেলে তাহলে কত হবে? টোটাল 8টি ইলেকট্রন আছে। এমনিতে বাইরে 6টা ইলেকট্রন আছে, এবারে ও -2 মানে কি 2টো ইলেকট্রন এক্সট্রা এসছে, তা সেক্ষেত্রে অ্যান্সারটা কত হবে? 8। অর্থাৎ অক্সিজেনের এমনিতে যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা থাকবে 6টা, এটা -2 অর্থাৎ 2টো ইলেকট্রন আবার দেওয়া আছে, এই জন্য টোটাল হবে 8টা ইলেকট্রন। ঠিক আছে, পরেরটা কি বলেছে দেখো, তড়িৎ প্রবাহ একটি ড্যাশ রাশি, মনে হবে তড়িৎ প্রবাহ একটি স্কেলার রাশি, তাই তো? তড়িৎ প্রবাহ একটা কি? কারণ তড়িৎ প্রবাহের মান ও দিক উভয় থাকা সত্ত্বেও এটি ভেক্টর রাশি নয়, কারণ এটি ভেক্টর রাশির বীজগাণিতিক যোগ বিয়োগের নিয়ম মেনে চলে না, বরং সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলে। এটা কিন্তু আমরা জানি যে তড়িৎ প্রবাহের মান ও অভিমুখ 2 আছে, এটা ভেক্টর রাশি হওয়া উচিত, কিন্তু এটা স্কেলার রাশি। কেন না? এই ভেক্টর রাশিটির গাণিতিক যোগ বিয়োগের নিয়ম মেনে চলে না, বরং সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলে। পরেরটা দেখো, ঘনত্বের মাত্রিয় সংকেত। আচ্ছা, তোমরা জানো ঘনত্ব সমান কি? ঘনত্ব সমান কি না ভর বাই আয়তন, ডি সমান কি m/v। তাহলে ঘনত্বের মাত্রিয় সংকেত কি হবে না ভরের সংকেত কি হয়? m, আর ভি মানে আয়তন কি? L কিউব। তাহলে অ্যান্সারটা কি হবে? m L⁻3, তাই তো? m L⁻3, এটা কি হবে? এর মাত্রিয় সংকেত। ঠিক আছে, এর পরেরটা দেখো কি বলেছে, চাপের সিজি একক কি? চাপের, আচ্ছা তোমরা বলতো চাপ সমান কি না? চাপ সমান মনে রাখবে বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের সিজি একক কি? ডাইন, ক্ষেত্রফলের সেমি স্কয়ার, তাহলে ডাইন বা সেমি স্কয়ার, একদম সোজা। পরেরটা দেখো, কোনো কণা সমমন্দনে গতিশীল হলে বেগ ও সময় লেখচিত্রটি কিরূপ হবে দেখো। তাহলে সমমন্দনে গতিশীল, তাই তো, মানে আস্তে 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 তার মন্দনটা হচ্ছে, তাই তো? সমমন্দনে গতিশীল বলেছে তো এখানে, হ্যাঁ। তাহলে এখানে বেগ ও লেখচিত্র দেখো, এখানে যদি আমি ওয়াই অক্ষকে বেগ ধরি এবং এক্স অক্ষকে যদি সময় ধরি, সেক্ষেত্রে লেখচিত্রটা এরকমভাবে হবে, অর্থাৎ একটি সরল লেখা হয়, নতিযুক্ত একটি সরল লেখা হয়। পরেরটা বলেছে দেখো, অথবাটা কোনো বস্তুর ওপর যদি একাধিক বল প্রযুক্ত হলে গতির অভিমুখ কি পরিবর্তন হবে না? কোনো বস্তুর ওপর যদি একাধিক বল প্রযুক্ত হলে বলগুলি লব্ধির অভিমুখে যাবে, অর্থাৎ বলগুলি কোথায় যাবে? লব্ধির অভিমুখে যাবে। চারিটা কি বলেছে দেখো, কোনো চলমান বস্তু কোণার ভর ও তার উপর ক্রিয়াশীল বলের মান অর্ধেক হলে বস্তুটির ত্বরণের কি পরিবর্তন হবে? দেখো এখানে বলছে ভর অর্ধেক, তাই তো? তাহলে ভর যদি আমরা অর্ধেক করি, দেখো m-টাকে m/2, এবং আর কি বলেছে দেখো, কোনো চলমান বস্তুর ক্ষেত্রে ক্রিয়াশীল উভয় অর্ধেক, বলও অর্ধেক, অর্থাৎ এফকেও f/2 করলাম। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পাই? F সমান ma। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কি করেছি, দেখো এফকে এম এ দিয়ে প্রথমে এফ ড্যাশ এম ড্যাশ এ ড্যাশ, আবার এফকে এম এ দিয়ে প্রকাশ করেছি। এখানে উপরটাকে যেটাকে আমরা ধরেছি সেটাকে দেখো 2 দিয়ে ভাগ করেছি। সেক্ষেত্রে অ্যান্সারটা কেমন আসছে দেখো, যে এই ত্বরণ আর এ ত্বরণ সমান, অর্থাৎ যদি আমি কমও করি যে ত্বরণে যাবে, আবার যেরকম বল থাকবে সেই ত্বরণটাই সমান, অর্থাৎ চলমান বস্তুর কণার ভর ও তার উপর ক্রিয়াশীল উভয় অর্ধেক করা হলে বস্তুটির ত্বরণ কিন্তু পরিবর্তন হচ্ছে না। ত্বরণ কিন্তু দেখো পরবর্তী ত্বরণটা এ ড্যাশ দিয়েছি আর এমনি এ দিয়েছি আগের ত্বরণটা, তাহলে দুটোই সেম হয়ে যাচ্ছে, তাহলে ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না। পরেরটা দেখো কি বলেছে দেখো, রোলার টানা না ঠেলা কোনটি সুবিধাজনক? তাহলে এটা দেখো, এটার রোলার টানাটা সবচেয়ে সুবিধাজনক, টানতে খুব সুবিধা, ঠেলতে কষ্ট হবে, টানতে খুব সুবিধাজনক হবে। পরের প্রশ্নটা দেখো, কোনো পরমাণুতে একটি ইলেকট্রন এল কক্ষ থেকে এন কক্ষে স্থানান্তরিত হলে শক্তি ড্যাশ হয়, শক্তি কি হয়? শোষিত হয়। এল কক্ষ থেকে যদি আমি এন কক্ষে দিকে আমি যাই, তাহলে শক্তির হ্রাস ঘটবে, শোষণ হবে, কমে যাবে। এরপরে প্রশ্ন কি বলছে দেখো, তড়িৎ মোক্ষণ নলে কত বায়ুচাপে ক্যাথোড রশ্মি উৎপন্ন হয়? এগুলো ছোট প্রশ্ন, মনে রাখবে 0.01 mm/Hg চাপে, তাই তো? মিলিমিটার পার, এখানে পারস্তম্ভ চাপে 0.01 মিলিমিটার পারস্তম্ভ চাপে এই ক্যাথোড রশ্মি উৎপন্ন হবে। এগুলো ছোট প্রশ্ন, তোমাদের মনে রাখবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, কোনো পরমাণুর এম কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে? এম কক্ষে মনে হবে 18টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা কে কক্ষ জানি, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, তাহলে 2, 8, 18 এইভাবে যাবে। দেখো 2n²
2 ইন্টু যেহেতু আমাকে তৃতীয় কক্ষ বলেছে, তাহলে 2 ইন্টু 3 স্কোয়ার, এই সূত্রটা মনে রাখবে 2n স্কোয়ার, এই সূত্রটা হবে। যদি 1 নম্বর কক্ষ হয় তাহলে 2 ইলেকট্রন, 2 নম্বর কক্ষ হলে 2 গুণিতক 2 স্কোয়ার, তাহলে কত হবে 4 দুগুণে 8। 3 নম্বর কক্ষ এইভাবে হবে। 4 নম্বর হলে কী হবে 4 গুণিতক 3 স্কোয়ার সমান কত হবে 4, আর 3 3 9, 9 4 36টি ইলেকট্রন থাকবে। তাহলে এইভাবে তোমরা সবগুলো বার করতে পারবে, ঠিক আছে। সূত্রটা হচ্ছে 2n স্কোয়ার সূত্র। পরের অথবা কি বলেছে দেখো, সালফার পারমাণবিক ক্রমাঙ্ক 16 এর ইলেকট্রন নির্ণয় দেখো। তাহলে সে এক্ষুনি যেটা শিখলাম যে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, সালফারের কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ, তাহলে সালফারের ইলেকট্রন কত দিয়েছে, কত এতে পরমাণু ক্রমাঙ্ক 16, কিন্তু অনেক সময় দেওয়া থাকে না, তোমাদের মনে রাখতে হয়। তো 16 দিয়েছে, 16 থেকে 2 হবে 8 হবে, এর পরেরটা কত হবে 6 হবে। তাহলে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 6টি ইলেকট্রন আছে এম কক্ষে, ঠিক আছে। এরপরে দেখো গ্রুপ সির প্রশ্নগুলো। গ্রুপ সির প্রশ্নগুলো অনেক বড়, কিছুটা আমি যেগুলো তোমাদের সহায়িকা বইতে নেই বা টেক্সট বইতে খুঁজে পাওয়া যায় না, সেইগুলো আমি সুন্দর করে তোমাদের লিখিয়ে দিয়েছি, সেগুলো দেখো তোমরা। প্রথমটা সাধারণ তুলাযন্ত্রের সুবিধার শর্ত, তাই তো। এখানে দেখো তুমি এই যে প্রশ্নের উত্তরটা সহায়িকা বইতে 26 পেজে পেয়ে যাবে, রায় মার্টিনের 26 পেজ। আমরা যদি 26 পেজ খুলি, দেখবে নতুন সহায়িকাটা আমি ইউজ করেছি, এই বছরে যে নতুনটা এসছে, তোমাদের বইতেও পেয়ে যেতে পারো। দেখো সাধারণ কি বলছে, সাধারণ তুলাযন্ত্রের, তাই তো, সুবিধার শর্ত। দেখো এই যে সাধারণ তুলাযন্ত্রের সুবিধার শর্ত, অর্থাৎ এখানে দেওয়া আছে 3 নম্বর প্রশ্নে এই যে কতগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে যে কোনো 2টো পয়েন্ট তোমরা লিখে দেবে, ঠিক আছে। এই যে রায় মার্টিনে 28 পেজের 2 এর দাগেরটা, এই যে সাধারণ তুলাযন্ত্রের সুবিধার শর্ত 3 এর দাগেরটা, এখান থেকে যে ঠিক চিহ্ন মারা আছে। পরের প্রশ্ন দেখো কি বলছে, পরের প্রশ্ন বলছে দেখো যে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি উষ্ণতাকে উল্লেখ থাকে কেন। দেখো এখানে দিয়েছে, দেখো না 4 ডিগ্রি জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় এবং আয়তন সবচেয়ে কম হয়। জলের উষ্ণতা 4 ডিগ্রি বেশি বা কম হলে জলের ঘনত্ব কমে এবং আয়তন বেড়ে যায়। ফলে 1 কিলোগ্রাম জলের আয়তন 1 লিটার অপেক্ষা বেশি হয়। তাই জলের নির্দিষ্ট আয়তন বোঝাতে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সি উষ্ণতাকে কথাটি উল্লেখ করা হয়। পরেরটা কি বলেছে দেখো, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো। এখানে দেখো তোমাকে রায় মার্টিন 10 নম্বর পেজে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, 10 নম্বর পেজে যদি আমরা যাই এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। তাই তো, দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র রায় মার্টিন সহায়িকা, তাই তো, ওটা মনে হয় 110 হবে, এই যে হ্যাঁ এই দিকে হবে, এই যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এখানে 93 পেজ হবে, সরি 10 না 93 পেজ হবে, এই যে এইটা 93 রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, ঠিক আছে। এই যে এখানে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে রায় মার্টিনের 93 পেজে। পরে প্রশ্ন কি বলেছে দেখো, ও আচ্ছা, লব্ধ এককের সংজ্ঞা হচ্ছে কত, 10 নম্বর পেজে দেওয়া আছে। দেখো আমি এখানে স্কিপ করে গেছি, অথবা লব্ধ এককের সংজ্ঞাটা কি 10 নম্বর পেজে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। 10 নম্বর পেজে যে লব্ধ একক কাকে বলে আর উদাহরণও দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। এই যে 10 নম্বর পেজে দেওয়া আছে। পরের প্রশ্ন কি বলেছে দেখো না, 4 দাগেরটা চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন, এটাও দেওয়া আছে 71 পেজে, তোমরা দেখতে পাবে রায় মার্টিন সহায়িকার 71 পেজে, ওখান থেকে তোমরা দেখে নেবে। আমি যদি পুরোটা ব্যাখ্যা করি ভিডিওটা অনেক বড় হবে, তোমাদের দেখতেও সুবিধা হবে, অসুবিধা হবে। দেখো যাত্রীবাহী যে হঠাৎ যাত্রী থেমে গেলে পিছন দিকে হেলে পড়ে কেন, এই 4 দাগেরটা, অর্থাৎ দেখো এই যে 72 পেজ, 72 নম্বর পেজে তোমরা খুব সহজে পেয়ে যাচ্ছ, যে এখান থেকে এইটা তোমরা ভালো করে লিখে দেবে। পরের প্রশ্ন চলো কি আছে দেখবো। পরেরটা দেখো একটা গণিত দিয়েছে, গণিতগুলো কিন্তু তোমরা বইতে নাও পেতে পারো। একটি গাড়ি ব্রেক কষলো, তাহলে তার মন্দন সৃষ্টি হলো কি 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং 2 সেকেন্ড পরে থেমে যায়। ওই সময় গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। দেখো আমি এখানে ধরেছি প্রশ্নানুসারে গাড়িটি মন্দন হচ্ছে, মন্দন মানে কি মাইনাসে হয়, তাই তো, সমান 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় কি হচ্ছে 2 সেকেন্ড। এখানে অন্তিম বেগ 0, কারণ অন্তিম বেগ মন্দন মানে কি কোনো একটা জায়গায় গিয়ে স্থির হবে, তাই তো, এই জন্য অন্তিম বেগটা 0। ধরি গাড়িটি এস দূরত্ব অতিক্রম করে এবং প্রাথমিক বেগ ইউ, তাহলে আমরা একটা সূত্র জানি ভি সমান ইউ প্লাস এটি, তো সেখানে দিয়েছি ভির মানে এখানে 0 হবে, তাই তো, প্রাথমিক বেগ ইউ সমান কত বেড়েছে 12 মিটার পার সেকেন্ড। আর একটা সূত্র জানি এস সমান ইউটি মাইনাস হাফ এফটি স্কোয়ার বা এটি স্কোয়ার হয়, ব্যবহার করে পাওয়া যায়। তাহলে এখানে দেখো এস এর মান বেরোবে, তাই তো, এসটা বেরোচ্ছে, তাহলে এখানে গাড়িটি 12 মিটার দূরত্ব অতিক্রম করে। এখান থেকে অ্যান্সারটা পেলাম, গাড়িটি কত মিটার না, দেখো 12 মিটার দূরত্ব অতিক্রম করে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, তোমরা গণিতটা ভালো করে দেখে নাও। একটি খালি ট্রাক ও মাল বোঝাই ট্রাক একই বেগে গতিশীল হলে
কোনটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হয় এবং কেন? তাহলে দেখো ট্রাকের একটা দিয়েছে যে একটি খালি ট্রাক ও একটি মালবোঝাই ট্রাক একইভাবে গতিশীল হলে মালবাহী ট্রাককে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে, কারণ তার কি ভরবেগটা বেশি হচ্ছে না, ভরটা বেশি, তার জন্য। এর পরেরটা কি বলেছে দেখো, আচ্ছা এটার যদি ব্যাখ্যা চাই বলবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই F সমান ma, আবার ত্বরণ সমান কি বেগ বাই সময়, অর্থাৎ ট্রাক থামানোর জন্য প্রয়োজনীয় বলের পরিমাণ ট্রাকটির ভরবেগের সঙ্গে সমানুপাতিক। সেক্ষেত্রে মালবাহী ট্রাকের ভর বেশি হয়, তার ভরবেগও খালি ট্রাক অপেক্ষায় বেশি, সুতরাং ব্রেক কষে থামাতে হলে খালি ট্রাকের অপেক্ষায় মালবাহী ট্রাকের গতির বিরুদ্ধে বেশি বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, মনে রাখবে তোমার সাইকেলে যদি কেউ যায় বসে আর তুমি যদি সিঙ্গেল চালাও, তো একই সঙ্গে একই স্পিডে যদি যাও, যদি দুজনই ব্রেক কষে, যে খালি আছে যে সিঙ্গেল আছে তার সাইকেলটা আগে থামবে, আর যে লোড আছে তার সাইকেলটা পরে থামবে, কারণ তার ভরবেগটা বেশি, এটা মনে রাখবে। পরেরটা দেখো 6এরটা, পরমাণুর আধান শূন্য হয় কেন? এটাও সুন্দর করে দেওয়া আছে রায়মার্টিনে 193 পেজে তোমরা পেয়ে যাবে, পরমাণুর আধান শূন্য হয় কেন। 193 পেজে দেখবো আমরা, এই দেখো আধান, এই দেখো পরমাণু যে নিস্তড়িত হয় কেন বা আধান শূন্য হয় কেন, যে এখানে দেওয়া আছে সুন্দর করে, এইখান থেকে এইটা। ঠিক আছে, 193 পেজ। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্নটা কি বলেছে না, ধাতু তাপীয় আয়নন বলতে কি বোঝায়? ধাতু তাপীয় আয়নন বলতে দেখো এটা তুমি বইতে হয়তো পাবে না, এখান থেকে দিয়েছে। তাপীয় আয়নন একটি ভৌত প্রক্রিয়া যেখানে উত্তপ্ত পৃষ্ঠতল থেকে অণুর নিঃসরণ হয় এবং অণুগুলি আয়নিত অবস্থায় থাকে। মৌলের আণবিক ও ভর পরিমাণ করতে এটি বহুলভাবে ব্যবহার করা হয়। এরপরে বলছে দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি কি? সহায়িকা বইতে কত পেয়ে যাবে? রায়মার্টিনে 184 এবং 85 পেজে এটা দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। পরমাণু গঠন থেকে দিয়েছে এই প্রশ্নটা, 184 এবং 85, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, তাই তো? এই যে সীমাবদ্ধতা বা ত্রুটি যে এখানে দেওয়া আছে সুন্দর করে, এখানে রায়মার্টিনে 185 পেজ, এখানে সুন্দর করে ত্রুটিগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা নিয়ে নেবে। আর ত্রুটি সংশোধনও দেওয়া আছে। তারপরেরটা, এরপরে 8 পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অতি ক্ষুদ্র প্রোটন কণা একত্রে কি থাকে কিভাবে? এটাও দেওয়া আছে 194 পেজে রায়মার্টিনে, 194 পেজ তোমরা খুলবে পেয়ে যাবে। এই যে অতি ক্ষুদ্র প্রোটন কণা কিভাবে থাকে, এখানে সেটা ব্যাখ্যা করে দেওয়া আছে, আমি আর এটাকে এক্সট্রা করে লিখিনি, এই বই থেকেই তোমরা দেখে নেবে। পরেরটা দেখো, পরের প্রশ্ন কি বলেছে দেখো, এখানে এদিকে দেওয়া আছে 261 পেজে, একটি আয়তন মাপক চোঙ ও সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে একটি অসম আকৃতি বিশিষ্ট ঘনবস্তু কিভাবে ঘনত্ব নির্ণয় করবে? তো এটাও দেওয়া আছে রায়মার্টিন, তোমরা 29 পেজ খুললে সেখানে দেখতে পেয়ে যাবে এই প্রশ্নের উত্তরটা। 29 পেজে দেখো এই যে এখানে দেওয়া আছে, তাই তো? এই যে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কোনো আকৃতি ঘনবস্তু নির্ণয়, যে এইটা খুব সুন্দর করে এখানে তোমরা করবে। এখানে দেওয়া আছে এই যে একটা আয়তন মাপক চোঙ, এই যে চোঙ এখান থেকে দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নেবে। এরপরটা দেখো আয়তন মাপক চোঙ, এটা হয়ে গেছে দেখো এখানে দেওয়া আছে। তারপরে দেখো বীজগাণিতিক সূত্রের সাহায্যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s প্রমাণ করো। অর্থাৎ কি, এখানে দেখো 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা রায়মার্টিনে 50 পেজে তোমরা পেয়ে যাবে, 50 নম্বর পেজে তোমরা খুলবে, সেখান থেকে এই অ্যান্সারটা আছে। এই দেখো এইখানে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, অর্থাৎ 50 পেজ খুলবে, একদম প্রথমেই যে 3 দাগের অপশন এটা আছে সেইখানেই তোমরা পেয়ে যাবে। এর পরের প্রশ্ন কি বলেছে দেখো, যে নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রৈখিকভাবে সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা করো। এটাও তোমরা পাবে রায়মার্টিনের 93 পেজে, তোমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করা একটু বড় হয়, এটা শর্টকাটও করা যায়। এই যে এইখানে এইটা প্রতিষ্ঠা করতে বলেছে, এখান থেকে এইটা দেখতে পাচ্ছ সবাই, যে এখান থেকে এই পর্যন্ত করলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা হয়ে যাবে। এর পরেরটা কি বলেছে 3 দাগে দেখো, এটা হয়েছে ক্যাথোড রশ্মির 3টি বৈশিষ্ট্য, তাই তো? 3 দাগে ক্যাথোড রশ্মির 3টি বৈশিষ্ট্য দেখো তোমরা পাবে 186 পেজে, 186 পেজে ক্যাথোড রশ্মির 3টি বৈশিষ্ট্য এই যে এখানে দেওয়া আছে দেখো। একশো 86-87 পেজে এই যে ক্যাথোড রশ্মি, ক্যাথোড রশ্মি বৈশিষ্ট্য এইখানে আছে, দেখো দেখো তোমরা। আচ্ছা এর পরেরটা দেখো, আচ্ছা ক্যাথোড রশ্মি বৈশিষ্ট্য আমি এখানে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, হয়তো বই দাগ নাম্বারটা ভুল পড়েছে, আমি তোমাদের বলে দিচ্ছি ক্যাথোড রশ্মি বৈশিষ্ট্য কি হবে।
তোমরা সেখান থেকে দেখে নাও। কি দেখো, অনেকগুলো বলা যায় ক্যাথোড বৈশিষ্ট্য, যেগুলো দুটো তিনটে বললেই হবে। বলবে কি না, কোনো বস্তুর উপর ক্যাথোড রশ্মি পড়লে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়, কোনো গ্যাসের মধ্য দিয়ে এই রশ্মিটি প্রবাহিত হলে গ্যাসটি আয়নিত হয়, এটি প্রতিপ্রভা সৃষ্টি করতে সক্ষম। তাই তো এখানে আমি পাচ্ছি না, 3টে পয়েন্ট লিখবে। 1 নম্বর আমি বলে দিচ্ছি, দেখো এটি ক্যাথোড রশ্মি কী করতে সক্ষম? প্রতিপ্রভা সৃষ্টি করতে সক্ষম। তাই তো 2 নম্বর উত্তরটা কি লিখবে না, কোনো বস্তুর উপর পড়লে বস্তুটির উষ্ণতা বৃদ্ধি পায়। কোনো বস্তুর ওপর পড়লে উষ্ণতা বৃদ্ধি পায়। তিনেটা কি আরেকটা বলবে না, ক্যাথোড রশ্মি ঋণাত্মক আধানযুক্ত কণা। এটা কি কণা? ঋণাত্মক, অর্থাৎ মাইনাস আধানযুক্ত কণা। বুঝতে পেরেছো? এর পরের প্রশ্নটা দেখো কি বলেছে, এর পরেরটা কি বলেছে, একদম শেষ প্রশ্ন, যে বোরের পারমাণবিক মডেলের স্বীকার্যগুলি লেখো। বোরের পারমাণবিক 182 পেজ দেখো, বোরের পারমাণবিক মডেল। এই যে এখানে ছিল ক্যাথোড রশ্মি বৈশিষ্ট্য, ঠিক আছে, এই যে এখানে আমি দেখতে পাইনি ঠিকঠাক, তখন এই যে এখানে আছে, ঠিক আছে। তারপরে কি বলেছে না, বোরের পরমাণু মডেলের স্বীকার্যগুলি যোগ। এখানে যেটা দেখলাম, এই যে বোরের পরমাণু মডেলের স্বীকার্য কতগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা একটা দুটো লিখবে। তো আজকে এই পর্যন্ত। তো তোমাদের ভিডিওগুলো যাদের ভালো লাগছে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদেরকে শেয়ার করো, এবং যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম প্রত্যেক দিন একটা করে সেটা আমরা করব। ভৌতবিজ্ঞানে, জীবনবিজ্ঞানে, গণিত তোমাদের প্রত্যেকের দেখো ডেসক্রিপশানে দেওয়া আছে, সবগুলো সমস্ত ক্লাসের রায়মার্টিনের প্রশ্নবিদ্যা সলভ দেওয়া আছে। তো তোমরা ভালোভাবে গণিতগুলো করো। সকলকে ধন্যবাদ।